এসো সবাই। আপনারা সবাই বসুন। ইন্টারপোলের মাধ্যমে একটা বিশেষ নিউজ পেয়ে আপনাদের প্রত্যেককে এই জরুরি মিটিংয়ে ডাকা হয়েছে। নিউজটা কি জানতে পারি স্যার? অবশ্যই। এর নাম ওসমান, একসময় বাংলাদেশেই ছিল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনামে ইন্টারন্যাশনাল মাফিয়া দলের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। কখনো প্রফেশনাল কিলার, কখনো ড্রাগস বিজনেসম্যান হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে। এই কিছুদিন আগে হংকং এর মাফিয়া ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন বলে ঘোষণা করেছে। মিস্টার লুইসকে খুন করার দৃশ্যটা ওয়েবসাইটে কারো মাধ্যমে প্রচার হবার পর হংকং পুলিশের নজর এড়াতে আবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। মিস্টার লুইসের হত্যার দৃশ্যটা আপনারা দেখুন। I am Don, and only Don. No, I am Don. Oh, you stop! No, no. I have said that I am Don. No, 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 I am Don. Oh, you shut up! I am Don, one and only Don. Move. ইন্টারপোলের ইনফরমেশন সত্য হলে ওসমান যে কোনো সময় বাংলাদেশে ল্যান্ড করবে, তাই আমাদেরকে বিশেষ নজরদারি রাখতে হবে। স্যার, শুধু কি ওসমানের বাংলাদেশে ল্যান্ড করা নিয়ে আমাদের এয়ারপোর্টে নজরদারি রাখতে হবে, না একই সাথে বাংলাদেশের বিশেষ কোনো ব্যক্তির উপরও নজরদারি রাখতে হবে? ভালো প্রশ্ন। তাহলে যার প্রতি বিশেষ নজর দিতে হবে সে হলো কিং খান, ডন নাম্বার 1। স্যার, যতদূর আমাদের কাছে অর্থাৎ পুলিশ ফাইলে কিং খান সম্পর্কে রিপোর্ট আছে, তাতে কিং খান ড্রাগস বিজনেস এবং প্রফেশনাল মার্ডার এই দুটোর একটাকেও সমর্থন করে না। 100-তে 100 ভাগ সত্যি। আর এই সত্যিটার জন্যই ওসমান সর্বপ্রথম কিং খানকে হাত করার চেষ্টা চালাবে। তাই ওসমানের প্রথম টার্গেটই হবে কিং খান। কি হলো? শুধু নাড়াচাড়া করছিস কেন? খেয়ে নে। 3 স্টার 5 স্টার কোনো হোটেলের খাবারই আর ভালো লাগে না, একই রকম মনে হয়, আলাদা কোনো টেস্টই মনে হয় না। আচ্ছা, তুমি বলতে পারো তোমার মার হাতের শেষ রান্নাটা কত বছর আগে খেয়েছিলে? খেয়ে নে বাবা, শরীরের যে অবস্থা তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি এমন কথা বলো না মা, তুমি আমার জন্য 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর। রাজা বাবা আমার। সেই 15 বছর আগে। আমার তো মার মুখই মনে নেই, তাই আপনজনের হাতে রান্না খেতে আমার খুব ইচ্ছে করছে। তাহলে তো
আমাকেই রান্না করতে হবে। রহমত দাদু, তুমি কিছু বলো। আহা, বলো না, আমি কি বোঝাতে চাইছি। রহমত দাদু বলো তো, ও কি বলতে চাইছে? তোমাকে বিয়ে করতে বলছে। বিয়ে? আমাকে? কেন, এতে অবাক হবার কি আছে? তুমি কি মঙ্গল গ্রহে কেউ? এই পৃথিবীর মানুষ। তোমার মতো বয়সে সবাই বিয়ে করে। রানা কিন্তু ঠিক কথাই বলেছে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আর কতদিন? বিয়ে বললেই কি বিয়ে করা যায়? মেয়ে খুঁজতে হবে না? তুমি শুধু তোমার পছন্দের কথাটা বলো। হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করার দায়িত্ব আমার। নাম্বার 1, মেয়েটার মধ্যে সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। নাম্বার 2, এমন একটা মেয়ে হবে যে মেয়ে আমাদের দুজনকে শাসন করবে, আদর করবে। ওকে রহমত দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সে মেয়েই আমি খুঁজে বের করব। ভাই, আপনারা দয়া করে অ্যাম্বুলেন্সটা একটু বেরিয়ে যেতে দিন। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতে পারে। আমাকে না বলে ট্রাফিককে বলি। দেখুন ভাই, একটু চেষ্টা করে দেখুন না ভাই। আরে কোথায় যাচ্ছ? দেখি না ওনার কোনো উপকার করতে পারি কিনা। যে জ্যাম ট্রাফিক সরাতে পারছে না, সেখানে তুমি কি করবে? আরে যদি ভদ্র মহিলা স্বামীর কিছু হয়ে যায়? আরে এটাই আমাদের ট্রাফিক সিস্টেমের ট্র্যাজেডি। বসো তো, বসো। ভাই, অ্যাম্বুলেন্সটা একটু বের হতে দিন না ভাই, একটু বের। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, একটু দয়া করুন। অবাক লাগছে, কারো কোনো সহানুভূতি নেই, অথচ মুখে বলে মানুষ মানুষের জন্য। কথাটা নিশ্চয়ই কোনো টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কোনো টক শোতে কোনো সেলিব্রিটিকে বলতে শুনেছেন। একদম মিথ্যে কথা। টিভি চ্যানেলের তো অভাব নেই, টক শোরও অভাব নেই, তাই চান্স পেয়ে নিজেকে হাইলাইটস করতে চায়। আপনি দাঁড়ান, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আপনারা সবাইকে অ্যাম্বুলেন্সটাকে একটু বেরিয়ে যেতে দিতে পারেন না? কিভাবে বেরিয়ে যেতে দেব বলুন? ডাইনে বামে 1 হাত জায়গার বেশি 2 হাত জায়গাও খালি নেই। নাম তো দেখি, কিছু করা যায় কিনা। আহা, তুমি যা বলবে ওই মেয়েটাও তাই বলছে। আচ্ছা ভাই, কোনোভাবেই কি অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া যায় না? আপনারা কি মানুষ? এই যে ম্যাডাম শুনুন, মানুষ না বলেই তো এই গরমে 30 মিনিট আটকে আছি। ট্রাফিকরা আমাদের মানুষই মনে করে না। তারপরও বলবো, এই অবস্থাটা আপনাদের কারো আপনজনের হলে কি চেষ্টা করতেন না? মেয়েটা কিন্তু সামাজিক দায়িত্ববোধ প্রমাণ করছে। ঠিক আছে, তুমিও নেমে দেখো কিছু করতে পারো কিনা। নেমেই দেখি। কি যে করি, প্লিজ এটা একটু দিন না। আপনারা 1 মিনিটের জন্য আমার কথা শুনুন। আমি ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলছি। ডন নাম্বার 1 এইমাত্র আমাকে ফোন করে বলেছে এই বিশাল জ্যামের মধ্যে যে কোনো একটা গাড়িতে বোমা রাখা আছে, আর বোমা ব্লাস্ট হলেই শত শত লোক মারা যাবে, অনেক গাড়ি ধ্বংস হবে। তাই 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের গাড়ি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ দেখছি সত্যি সত্যি তোমার নাম ভাঙিয়ে জ্যাম ছুটিয়ে দিল। ললিতা, তোকে কেউ চিনলো না। হা করে তাকে কি দেখছে? আমি ছাড়া তো এখানে অন্য কেউ নেই। দেখাচ্ছি। এই, হা করে কাকে দেখছো? দেখার জিনিস তো এই মুহূর্তে একজনই, তোমাকে দেখছে। কেন? আমি রসগোল্লা, অমৃত না রসমালাই? কোনটা বলবো? আচ্ছা, আবার আরেকজনের কাছে শোনা হচ্ছে। শোনো, অল্প পানির মাছের মতো লাফালাফি করো না। কানে শোনোনি? আমি কার কাছের মানুষ? শুধুমাত্র মোবাইলে একটা ফোন করব, ব্যাস এসে এমন মার মারবে চোখে আমার চেহারাটা আউট অফ ফোকাস মনে হবে।
গাড়িটার টাইম জ্ঞান আছে বলতে হবে। একদম পারফেক্ট টাইম ইন করে গেল। শোনো, তোমার বুকের ভেতর আমাকে পেয়েছো বলে আবার স্বপ্ন দেখা শুরু করো না। আমাকে নিয়ে একবার ভুল করে স্বপ্ন দেখেছো তো ডন নাম্বার 1 কে বলে দেব, ব্যাস তোমার ওই স্বপ্ন দেখার চোখ দুটো নিজের হাতে অন্ধ করে দেবে। ইয়েস, আমি বুঝতে পারছি তুমি সব চাপা মারছো। এই 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 কি বলতে চাও তুমি? চাপা মারছি? আমি চাপা মারছি? হ্যাঁ, কারণ আমরা শুনেছি ডন নাম্বার 1 কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব মেয়েরা ওকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে কেন? ও দেখতে নাকি বাঘের মতো। বাঘের মতো? আমি ওই বাঘকে বিড়াল বানিয়ে আমার পেছন পেছন কম করে 30 দিন মিউ মিউ করে ঘুরিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা তারপর? তার আর পর নেই। কেন কেন? শুকনো মুখে অনেক কথা বলেছি। পকেটে টাকা আছে? টাকা থাকলে কোনো ফাস্টফুডের দোকানে চলো, টাকা খরচ করে গল্প শুনলে মজাটা বেশি মনে হবে। তুমি না আসলে ট্যালেন্ট। এখন যদি বলি থাক গল্পটা শুনবো না, তাহলে বলবে পকেটে টাকা নেই। মাইক্রো কাম অন কাম অন প্লিজ। চলো লিখুন সিরিয়াল নাম্বার 39 45 57 69 82 95 100। এতগুলো আইটেম? ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলে কথা। ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই দিন তুমি যাতে করে আমাদের হয়ে সুপারিশ করে দাও সেজন্য। অবশ্যই বলে দেব, আর আমি বললে কাজটাও হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে সম্পর্কটা প্রেম পর্যন্ত। একটা মিথ্যার জন্য এখন দেখছি 10টা মিথ্যা বলতে হবে। বলো না, প্রথম দেখাটা কোথায় হয়েছিল? সে এক মজার ঘটনা। প্রথম দেখা হয়েছিল কোন এক শপিং সেন্টারে, তাও আবার সিঙ্গাপুর না হয় ব্যাংকক। মিথ্যে বলবো না, ব্যাংকক। প্রথম দেখাতেই হা করে কম করে 5 মিনিট আমার দিকে তাকিয়েছিল, চোখের পলকই পড়ে না। এরপর থেকে যতক্ষণ আমি শপিং করেছি ততক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করে ঘুরতে শুরু করে দিল। একদম মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? কেন কি মনে করো আমি মিথ্যে বলছি? দাঁড়াও দেখাচ্ছি মজা, এক্ষুনি ফোন করব। না না, ফোন করতে হবে না, ও সবকিছুতেই সবাইকে অবিশ্বাস করে। আমি কিন্তু বিশ্বাস করেছি। যাক, সময় মতো থামিয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই আরো দেখা, আরো কথা। সবশেষে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি। একদম ঠিক কথা। জ্যোতিষবিদ্যা জানা আছে নাকি? একটু একটু জানি, তবে যতটুকু বলি ঠিক ঠিক। তুমিও দেখছি ভালোই চাপা মারতে পারো, চালিয়ে যাও, দেখি কে বেশি পারে, আমি না তুমি। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য সে কি চাপাচাপি, তাই না? তারপর তো তুমি বলেই ফেললে আমি তোমাকে ভালোবাসি। কি করব বলো, এক সময় মায়া ধরিয়ে দিল, তাই অনেকটা বাধ্য হয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। এইভাবেই তো ডন নাম্বার 1ও আমার মুখে আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে সুবহানাল্লাহ বলেছিল। ডন নাম্বার 1 নামটা জানা না হলেও পেছন কিন্তু ছাড়বো না। নাম আমার ললিতা। দারুণ নাম। নামের মধ্যেই একটা রসালো রোমান্টিক গন্ধ আছে। ডন নাম্বার 1 এর সাথে বিয়েতে আমাদেরকে কিন্তু দাওয়াত করতেই হবে, ভয় নেই, খালি হাতে যাব না। কিছু মনে করবেন না ম্যাম, কোন ডন নাম্বার 1 এর বিয়ের কথা বলছিলেন? আপনি কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশে তো ডন নাম্বার 1 একজনই। সরি, ভুল হয়েছে। তো বিয়েটা কার সাথে হচ্ছে? আমার সাথে? কেন, আপনার আপত্তি আছে নাকি? কি যে বলেন ম্যাম, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। এই দেখছি ম্যাম বলা শুরু করে দিল। ম্যাম, আমার জন্য একটু উপকার করবেন? বলতেও সাহস পাচ্ছি না, তবু বলছি। আমার 5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট বাহাদুর রংবাজ নামে একজন দখল করে রেখেছে। তা আমি কি করব? ডন নাম্বার 1 কে বলে যদি প্রজেক্টটা উদ্ধার করে দিতেন ম্যাম। আপনি ডন নাম্বার 1 কে কি মনে করেন, ছোট কিছু? তওবা তওবা, ডন নাম্বার 1 কে ছোট কিছু মনে করব? পাগল হয়েছেন? কথাটা সরাসরি বলারও সাহস নেই।
তাই আপনি যদি বলে কাজটা করিয়ে দেন, তাহলে বলার জন্যই বিয়ের খরচ হিসাবে লাখ 20 টাকা না হয়। 20 লাখ টাকা? 5 লাখ টাকা অ্যাডভান্স। জানতাম না তো আপনার সাথে দেখা হবে ম্যাম। বাসার ঠিকানাটা দিন, কাজটা হয়ে গেলে বাকিটা পৌঁছে দেব। হাতছাড়া করা ঠিক হবে না, তবুও একটু ভাব দেখাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেব। ঠিকানাটা নিন, 32/7 লেক রোড, কলাবাগান। তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমি কিন্তু টাকাগুলো নিতে চাইনি, তাই না? কাজটা না করে দিলে প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই কিছু বললে তুমি? আমার টাকাগুলো নেওয়া মনে হয় ঠিক হলো না। কেন ঠিক হবে না? ভালোবাসার মানুষ বলে কথা। তাছাড়া তুমি বললে তোমার বয়ফ্রেন্ড ঠিকই কাজটা করে দেবে। এইভাবে জলজন্ত মিথ্যে কথা বলে 5 লাখ টাকা নিয়ে এলি? তুই যে ডন নম্বর 1 এর সাথে প্রেমের সম্পর্কের কথা বলে আসলি, ওকে চোখে দেখেছিস কোনোদিন? একবার ভেবেছিস আজ এই মিথ্যে কথা বলার জন্য কাল কি হতে পারে? কালকেরটা কাল ভাববো। দাদি, সত্যি কথা বলতে কি, লোভটা সামাল দিতে পারলাম না। বিশেষ করে এই ছোট ছোট মুখগুলোর জন্য মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে ওদের মুখে কি তুলে দিতে পারি বলো? টাকাটা পেলাম, ওদের জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে এলাম। দেখো দাদি, ওরা কি মনের আনন্দে খাচ্ছে। দাদি, আর কেউ না জানো, তুমি তো জানো ওদের প্রতি আমার কেন এত দুর্বলতা, কেন এত ভালোবাসা। আমিও একদিন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিলাম। তুমি আমার রক্তের কেউ না, তবুও সেদিন আমাকে তুমি বুকে তুলে নিয়েছিলে। মনে করো আমার সেই ছোটবেলাটাই আমি ওদের মধ্যে খুঁজে বেড়াই। তাই বলছি, কাল কি হবে তা ভেবে ভয় পাবে না। ওদেরকে একটু খুশিতে রাখার জন্য, একটা মিথ্যেকে ঢাকার জন্য দরকার হলে 10টা মিথ্যে বলবো। তোমার সামনে তোমাকে নিয়ে একের পর এক মিথ্যে কথা বললো, আর তুমি কিছুই বললো না। এই জন্য কিছু বলিনি। প্রথমত, আমার নাম বলে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে। দ্বিতীয়ত, ওকে আমার খুব ভালো লেগেছে। জানো দাদু, মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে, বোঝো না? যার নাম ভাঙিয়ে কথা বলছে তাকে ডন নাম্বার 1 এর ভয় দেখাচ্ছে। তাহলে আর কি, এবার যাও প্রজেক্টটা উদ্ধার করে দাও। তুমি না বললেও কাজটা করে দিতে হবে, নইলে নামের বদনাম হবে না? নামের বদনাম ঘোচাতে গিয়ে আবার কেউ যেন তোমাকে চিনতে পেরে বলে না বসে তুমি ছোটখাটো রংবাজি করছো। তুমি নিশ্চিত থেকো দাদু, কেউ চিনবে না। চলতে দেখি কোন থানার পুলিশ এলো। অ্যাম্বুলেন্স। এখানে আহত হয়েছে কারা? মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তোমরা ভুল জায়গায় আইছো। নো, ওরা ঠিক জায়গাতেই এসেছে। তোমরা একটু অ্যাডভান্স এসেছো, তাই অপেক্ষা করতে হবে। তবে বেশি সময় লাগবে না। এই, তুই কে রে? তোদের মতো গুন্ডাদের উচ্ছেদ করার বুলডোজার। তোরা নাকি অনেক বড় গুন্ডা মাস্তান, এই হাউজিং প্রজেক্ট দখল করে রেখেছিস। তাই আমি এসেছি তোদেরকে উচ্ছেদ করে যার প্রজেক্টটাকে ফিরিয়ে দিতে। একটা হাত তো গলার সাথে ঝুলিয়ে রেখেছিস, বাকি হাতটা গলার সাথে ঝুলাতে না চাইলে মায়ের কোলে ফিরে যা। তোরা যে শ্রেণীর গুন্ডা জেনেছি, তাতে মনে করলাম 2 হাতে মারাটা ঠিক হবে না, একটা হাতই যথেষ্ট।
আজ তোমাদেরকে কেএফসিতে খাওয়াবো। আমি মুরগির রান খাবো আর আমি আইসক্রিম। ঠিক আছে পাকনি, আগে চলো, তারপর সব হবে। খুব মজা হবে। 32/7 লেক রোড, কলা বাগান। তোমরা একটু দাঁড়াও, আমার পেটের ভেতর কেমন যেন মোচড় মারলো। দাঁড়াও। আল্লাহ আল্লাহ। দাদি। আরে ললিতা, এই তোর কি হয়েছে? এখানে ওখানে লুকোচ্ছিস কেন? ও দাদি এসে গেছে, এখন কি হবে? কি হবে মানে? কে এসে গেছে? যার কাছ থেকে মিথ্যা চাপা মেরে 5 লাখ টাকা এনেছিলাম সে। কেন? কাল তো বলেছিলি একটা মিথ্যের জন্য 10টা মিথ্যে কথা বলবি। দাদি গো, আমি পর্দার পেছনে লুকালাম, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমি নেই, আর আমি কখন ফিরবো সেটাও তুমি জানো না। আজকের দিনটা বাঁচলে কালকের কথা কাল ভাববো। না না না, আমি মিথ্যে বলতে পারবো না। দাদি প্লিজ, দাদি আমার সোনামণি, আমার লক্ষ্মী দাদিটা। দাদি তুমি ম্যানেজ করো। শুনুন, ভিতরে কি কেউ আছেন? জি। ললিতা ম্যামকে একটু ডেকে দিন না। ললিতা? হ্যাঁ। ললিতা তো বাড়িতে নেই, কখন আসবে তাও জানি না। এলে কিছু বলবো? আমার একটা কাজ ডন নাম্বার 1 কে দিয়ে করিয়ে দিতে বলেছিলাম, কাজটা হয়ে গেছে, তাই বাকি টাকাগুলো দিতে এসেছি। কাজ হয়ে গেছে, বাকি টাকা দিতে এসেছে? এই দাঁড়ান দাঁড়ান, এই তো আমি। উনি যে বললেন। আর বলবেন না, বয়স হয়েছে তো সবকিছু মনে রাখতে পারে না। কালকের কথাটা মনে করে আজই বলে ফেলেছে। ও, তা ওই রুমের পর্দার আড়ালে আপনি কি করছিলেন? চোর। চোর? দিনে দুপুরে চোর? আরে সত্যিকারের চোর না, বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলছিলাম। ও আচ্ছা, এই নিন আপনার বাকি টাকা, কিছু করলে গুনে নিতে পারেন। না না, গুনতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন করে বলছেন কেন? আপনি বিপদে পড়েছিলেন, আমি সামান্য উপকার করেছি। এভাবে কেউ করে না, আপনিই করলেন। চলি? যদি কিছু মনে না করেন তাহলে এক কাপ কফি। আজ না, অন্য কোনো দিন। চলি। আসসালামু আলাইকুম। দাদি গো, এটা কি হলো? মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। হ্যালো, কে? যার সাথে তোমার সম্পর্ক আছে জানিয়ে টাকা নিয়েছো কাজ করিয়ে দেবার জন্য, আমি সেই। তুমি ডন নাম্বার 1? ইয়েস। টাকাগুলো পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। ভয় নেই, ভাগ দিতে হবে না, তবে একটা কি? আরে বললাম না, একটা। কিস। কিস? ইয়েস, কিস। ললিতা স্বপ্নপুরী নামে একটা শপিং সেন্টারে কাজ করে। আমি শপিং সেন্টারের মালিকের সঙ্গে কথা বলতে চাই। ললিতা, তোমার ভালোবাসা সুন্দর হোক। ভালোবাসা? এই নাও দলিল, আজ থেকেই স্বপ্নপুরীর মালিক তুমি। তোমার ভালোবাসার মানুষ ডন নাম্বার 1 তোমার জন্য উপহার হিসাবে এটা কিনে দিয়েছে।
আমি গত পরশু আপনাকে আমারই মতো একজন মনে করে খারাপ ব্যবহার করেছি, তাই হাত জোর করে বলছি আমাকে তাড়িয়ে দেবেন না। কাজ যদি কেড়ে নেন তাহলে আমার অসুস্থ মায়ের ওষুধ কিনা বন্ধ হয়ে যাবে। চাকরি যেমন ছিল তেমনই থাকবে। তোমরা সবাই শোনো, আমি ললিতা তোমাদের প্রত্যেকের কাছে সেই আগের ললিতা হয়ে থাকতে চাই, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। তাই যে আমাকে ম্যাডাম বলবে, আমি বলছি তার চাকরি থাকবে না। কিন্তু আরেকটি ঘোষণা, আজ থেকে আমি তোমাদের মালিক হিসেবে নয়, তোমাদের ললিতা হয়ে প্রত্যেকের বেতন 3000 করে বাড়িয়ে দিলাম। ললিতা আপু, ললিতা আপু জিন্দাবাদ, জিন্দাবাদ। থামো, আমি তোমাদের আপা, তার মানে তোমরা সবাই 16 বছরের ছুরি আর আমি 20 বছরের বুড়ি। এই ললিতার সাথে ডন নাম্বার 1 প্রেম করে। ললিতা, ওইদিকে চল, তোর কাছে মজা করে তোর প্রেমের গল্পটা শুনবো। চল না। তোদের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? প্রথম দেখাটা হয়েছিল বৈশাখী মেলায়। সিনেমার মতো দৃশ্য, ধাক্কা খেয়ে বুকের ভিতরে পড়লাম। তারপর নিজেই আমাকে তার পরিচয় বলল, ডন নাম্বার 1। আমি একটু ভাবলাম, কেন বলবে না বল, আমিও যদি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেই তাহলে সুন্দরী নাম্বার 1 হতে কতক্ষণ? সত্যি করে বলতো, পরিচয় পাবার পর তোর হাত পা কাঁপেনি? শুনেছি ডনদের চেহারা নাকি দেখতে বাঘের মতো হয়। কার কাছে কি হয় জানি না, প্রথম পরিচয়ের পর থেকে আমি ওকে মেচি বিড়াল বানিয়ে দিয়েছি। চাপা মেরে মেচি বিড়াল বানিয়ে দিল? সত্যি বলছিস? আমার মনটা পাবার জন্য সে কি মেচি বিড়ালের মতো ঘোরাঘুরি। দিনে যেহেতু এখানে চাকরি করতাম তাই বেশি কথা বলার চান্স পাইনি, কিন্তু রাত 10টা বাজলেই মোবাইলের রিং বেজে উঠত। তারপর কম করে 3 ঘন্টা। এত কি বলতো? বলতো, তুমি আমার জান, আমার প্রাণের প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, একবার বলো ভালোবাসি। তুমি? এই, তোর পরিচিত নাকি? এই, ওকে ডন নাম্বার 1? তোর না ডন নাম্বার 1 সম্পর্কে কোনো ধারণাই নেই। ওর সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছিল। তা তুমি কি মনে করে? এই যে এইগুলো কিনতে ভালোই হলো। তোমার মতো চেনা জানা সেলস গার্ল যখন আছে তখন না হয় মাঝে মধ্যে এখানেই আসবো। এই, তোমাকে কে বলেছে আমি সেলস গার্ল? আমি স্বপ্নপুরীর মালিক। ছন্দা, ওর ব্যাগগুলো কেড়ে নে। আচ্ছা। ওর কাছে আমি কিছুই বিক্রি করব না। কাজটা কি ঠিক হলো? একটা কথাও বলবে না, বেঁধে রেখে ডন নাম্বার 1 কে খবর দেব। কোথায় ডন আর কোথায় আমি? এইটুকু বুঝলেই ভালো। এখন যাও। ঠিক আছে। একটা কথা বলি, ওকে আমি তো এই প্রথম দেখলাম, তবে চোখ দেখে মনে হলো ও তোর সাথে প্রেম করতে চায়। চাইলে চায়, আমি তো আর চাই না। আমার প্রেম এখন শুধু একজনের জন্য, সে হলো ডন নাম্বার 1। না না না, ডন নাম্বার 1 মনে করবে ললিতা ধান্দাবাজি শুরু করে দিয়েছে। আমি আবার কার সাথে ধান্দা করলাম? আরে আপনি কখন এলেন? আবার কি মনে করে? আমার বন্ধু মানুষ, নাম হাসান, ওর জন্য ডন নাম্বার 1 কে বলে একটা কাজ করিয়ে দিতে হবে। খালি হাতে করতে বলবো না, 10-এর চেয়ে বেশি দেব। সত্যি কথা বলতে কি, আমার যখন কোনো টাকা পয়সা ছিল না তখন আমার মায়ের ক্যান্সার হয়। শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার মা মারা যায়। ওই দিনে আমি মায়ের কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছিলাম, না মানে হাসপাতালের বিল্ডিং বানানো শেষ, একজন প্রভাবশালী ব্যক্তি
বিনা পুঁজিতে পার্টনার হবার জন্য কিছু সন্ত্রাসী দিয়ে বিল্ডিংটা দখল করে রেখেছে। এখন আপনার একটু সাহায্য পেলে আমি বিল্ডিংটা দখলমুক্ত করে হাসপাতালটা চালু করতে পারি। ললিতা, এবার তুমি সত্যি সত্যি ফেসে গেছো। কি ভাবছেন? প্লিজ ম্যাডাম, প্লিজ এই উপকারটুকু করুন। ঠিক আছে, যান, দেখি কি করতে পারি। আশা নিয়ে যাচ্ছি কিন্তু, প্লিজ চলুন। ললিতা, তুই কিন্তু দিনকে দিন বেশি লোভী হয়ে যাচ্ছিস। দাদি, শুনলে না, কাজটা কিন্তু মহৎ, চেষ্টা করে দেখতে দোষ কি? বুঝেছি, কিন্তু তুই কাজটা করাবি কিভাবে? তুই তো তার ঠিকানাই জানিস না। ঠিকানা জানি না তাতে কি, ওই দিন যে ফোন করেছিল তখন আমি নাম্বারটা সেভ করে রেখেছি। কেডা রে তুই? সম্পর্কে তোদের বাপ, নাম আমার শাহেনশাহ। 3 মাসে যে কাজটা কেউ পারে না, আমি 3 মিনিটে তা করি। এবার তোরা বল, এমনিতেই বিল্ডিং ছেড়ে দিবি না ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে? তাইলে তুই এই রুস্তম গুন্ডার উপর গুন্ডামি করতে আইছস? হচ্ছি মরবার চাস? নাম ঠিকানা দে, মরার পর লাশটা পাঠাইতে হইব না? ভাই, আমি এই বিল্ডিং এর মালিক। আমাকে একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করো। এই মুহূর্তে ডন নাম্বার 1 এর বর্তমান পরিস্থিতি জানার জন্য আমাদের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসানের সাথে কথা বলছি। আপু, তোমার ডন নাম্বার 1 এর খবর। মেহেদী হাসান, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শবনম, আমি শুনতে পাচ্ছি। আপু এখানে বসো। আপনি কি জানতে পেরেছেন ডন নাম্বার 1 আহত হয়ে কেন হাসপাতালে? আমি যতটুকু জেনেছি তা হলো ডন নাম্বার 1 এর এই পরিস্থিতির জন্য তার ভালোবাসার মেয়েটি নাকি দায়ী। মেয়েটির কথা রাখতে গিয়ে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘাতে জড়িয়ে যাবার জন্যই ডন নাম্বার 1 এই পরিস্থিতির শিকার হয়েছে। ডন নাম্বার 1 এর সর্বশেষ অবস্থা কি? আমার মতো শত শত মানুষ তার সর্বশেষ খবর জানার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। তবে আমি যতটুকু জেনেছি ডন নাম্বার 1 এখন ওটিতে আছে। প্লিজ আপনারা কেউ ভিড় করবেন না। আপনারা ভিড় করলে রোগীর ট্রিটমেন্টের অসুবিধা হবে। আপনারা যান প্লিজ। এক্সকিউজ মি, আমরা এখানে যারা আছি প্রত্যেকে ওই মানুষটার কাছে ঋণী। আমাদের বিপদে ওই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ওই মানুষটাকে মৃত্যুর মুখে রেখে আমরা কি করে চলে যাই বলুন? আচ্ছা, উনি কেমন আছে জানতে পেরেছেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি শুনেছি এই অবস্থার জন্য একটি মেয়ে নাকি দায়ী। ওই মেয়েটার জন্য একটা হাসপাতাল গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার সন্ধান পেলে ওকে আমি খুন করতাম। আম্মু চলো না, মসজিদে গিয়ে মোনাজাত করে আল্লাহকে বলি
আল্লাহ নিশ্চয়ই ডন নাম্বার 1 কে বাঁচিয়ে দিবে। শুনুন, বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আমাদের কথা শুনছে না। প্লিজ আপনারা কেউ অনুরোধ করে বলুন সকালে আসতে। ঠিক আছে, চলুন চলুন। শোনো, তোমরা আমাকে সবাই চেনো। আমি বলছি তোমাদের প্রিয় মানুষের অপারেশন হয়ে গেছে, তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা ভিড় না করে এখন যাও। আমি কথা দিচ্ছি, জ্ঞান ফিরলে আগামীকাল তোমরা সবাই ওকে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। এই চলো সবাই, চলো চলো। কে আপনি? সিসিউতে ঢুকতে দিল কে? কেউ দেয়নি, আমি লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলাম। এই কে তুমি? সিসিউতে কেউ থাকতে পারবে না। এই তুমি যাও। স্যার প্লিজ। নো টক, সকালে আসবে, এখন তুমি যাও, যাও। প্লিজ আপনারা কেউ একবার আমার সাথে ইমার্জেন্সিতে যাবেন। একটি মেয়েকে দেখে বলবেন মেয়েটি আপনাদের কারো পরিচিত কিনা। কেন? মেয়েটির কি হয়েছে? আমার মনে হয় তার সাথে দেখা করার জন্য সারা রাত বৃষ্টিতে ভেজে ভেজে ঠান্ডা হয়ে গেছে, শরীরে কোনো উত্তাপ নেই। রানা আমাকে দেখতে এসে সারা রাত বৃষ্টিতে ভিজেছে এমন কোন মেয়ে? ইনজেকশন পুশ করা হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। দাদি বলো তো বুকের ভেতর ব্যথা করছে কেন? কি সর্বনাশের কথা! বুকের কোথায় ব্যথা করছে? এইখানে। না না, 1 ইঞ্চি পাশে। মনে হয় ভুল বলেছি দাদি, হৃদয়ের মাঝামাঝি। বুঝেছি। কি বুঝেছো? বলো না দাদি, কি বুঝেছো? প্রেম রোগ হয়েছে। প্রেম রোগ কি? বলো না দাদি, প্রেম রোগ কি? এই রোগ যখন হয় তখন রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করতে মন চায়। কি
ভালো লাগছে না। ও দাদি, রাতে আমার ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি। বুঝেছি, জোর করে চোখ বন্ধ করলেই যার জন্য প্রেম রোগ হয়েছে বারবার মুখটা চোখের সামনে আসে, তাই না? আবার চোখ বন্ধ করে দেখি। সব মিলে গেছে দাদি, সব মিলে গেছে। তাহলে তো আমি প্রেমে পড়ে গেছি। এখন কি হবে দাদি? যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। তাই? হ্যাঁ গো সোনা। তাহলে আমি যাই। কোথায়? যার প্রেমে পড়েছি তার কাছে। এই ললিতা শোন। বাই। আরে আমার কথা শোন। রানা, দাদু কিছু বুঝতে পারছো না তো? মেয়েটাকে তোমার নাত বউ। ভালো ভালো ভালো। কোনটার? বড়টার। এই চামচা নাম্বার 1। বলুন হিরোইন নাম্বার 1। আমার হিরোটা কোথায়? খুব বেশি দরকার কি? তাই তো মনে হয়। ও, ফলো মি। এই জন্যই তো বলি, কেন মেয়েটার জন্য মরতে বসেছিল। এই, ও এসেছে। কে এসেছে? আহা, বললাম তো ও এসেছে। ওকে। আমি গেলাম। যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার প্রেমে পড়েছি। আমিও। সত্যি? আমার কাছে ড্রাগস বিজনেসম্যানদের একটা নামের লিস্ট তৈরি করা আছে। আজ আপনাদের কল করা হয়েছে। একইভাবে আমি টাইম টু টাইম কল করে সবার সাথেই কথা বলবো, কারণ আমি সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস ছড়িয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করব। সো আপনাদের মতো আরো বিজনেসম্যান আমার প্রয়োজন আছে। আপনারা কেউ কিছু বলতে চান? এনি মোর সে এনিথিং? প্রথম কথা বলতে চাই, আমরা এতদিন আমাদের ড্রাগস বিজনেসটা ক্লোজ করে দিয়ে বসে আছি। সেই দিক থেকে আপনাকে পেয়ে আমরা অবশ্যই খুশি হয়েছি। কিন্তু এই খুশিটা কত দূর সত্যি হবে তা নির্ভর করছে ডন নাম্বার 1 এর উপর। ওই ডন নাম্বার 1কে হাত করতে না পারলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে এসেছেন, আমার মনে হয় না তা আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা শুধুমাত্র ওই ডন নাম্বার 1 এর জন্যই হাত গুটিয়ে বসে আছি। ডন নাম্বার 1 এর চ্যালেঞ্জ ড্রাগ বিজনেস আর প্রফেশনাল কিলার তৈরি, এ দুটোর কোনোটাকেই সেই বাংলার মাটিতে হতে দেবে না। আসলাম, কিং খানকে ফোন লাগা। ওকে ভাই। আমার কাছে খবর এসেছে ওসমান নামের একজন মাফিয়া অলরেডি বাংলাদেশে ল্যান্ড করেছে। ওসমানের উদ্দেশ্য হলো সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস বিজনেস করার জন্য
আমাদের দেশটাকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করা। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। হ্যালো, কে বলছো? মিস্টার ডন? না, রানা বলছি। মিস্টার ডনকে সেট দিয়ে বলো ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান ভাই কথা বলবে। ওসমানের কথা বলতে বলতে ও তোমাকে ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। ইয়েস, স্পিকিং। ওসমান স্পিকিং। ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান, আমি তোমার সাথে আমার বিজনেস নিয়ে কথা বলতে চাই। তুমি চাইলে আমি আমার বিএমডব্লিউটা পাঠিয়ে দেবো। ওসমান, তোর মতো অনেক ওসমান আমার সাথে দেখা করতে কম করে 7 দিন আগে একটা গেট পাসের জন্য অপেক্ষা করে। তোর জন্য এইটুকু কনসিডার করতে পারি। তোর গেট পাসটা আমি এক্ষুনি গেটে পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। আসবো তো অবশ্যই, তবে তোর জায়গাতে নয়, আমার জায়গাতেও নয়। তোর সাথে আমার দেখা হবে কোনো মিডল পয়েন্টে। ওকে।